সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন। বাসা বাড়িতে জমে থাকা পানি পেলেই তাৎক্ষণিক জরিমানা, অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা। আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জানালো লিগ্যাল টিম। ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ। অভিযোগ তথ্যমন্ত্রীর, বললেন দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসা সময় সাপেক্ষ। মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চায় জীবনযাত্রা। সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনার তাগিদ বিশ্লেষকদের। বিদেশ থেকে যে মূল্যস্ফীতিটা আমদানি হচ্ছে সেটা কিন্তু বাজারের ভিতরে এসে আরও চাপের সম্মুখীন হবে। পূর্ণ জীবন চক্র ভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলেছি, যাতে করে আর দারিদ্র মানুষের পরিমাণ না বাড়ে। দুর্নীতিবাজদের কেউ কেউ নিম্ন আদালত থেকে খালাস পেলেও আপিল করতে পারছে না দুদক। জবাবদিহিতা নিশ্চিতে দ্রুত চেয়ারম্যান কমিশনার নিয়োগের তাগিদ। দুদক যদি মনে করে যে না এটা সাজা করাতে হবে আপিল করে, সেটা করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো আপনার যে কমিশন না থাকে তাহলে এই কাজগুলো সম্ভব না। দুদকই যদি অচল অবস্থায় পড়ে থাকে তাহলে আগামীতে আমাদের দুর্নীতির ধারণা সূচক যে কোন জায়গায় নামবে সেটা তো আমরা এখনই আশঙ্কিত। রাজধানীতে দীর্ঘ সময় কাটলেও ৩.৫ হাত মাটি মেলে না অনেকের। কবর সংরক্ষণের সুযোগ কম থাকায় বাধ্য হয়ে মরদেহ নেওয়া হয় নিজ গ্রামে। বাপের পাশে দাদার পাশে এইভাবে দেয়, কিন্তু ঢাকার মতো তো আসলে এটা না। মানুষকে তার অধিকার দিতে হবে, সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অর্থাৎ কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত বাটলার শিষ্যরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথেই আছি আমি মশিউর অনিক। বাসা বাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বলেন, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। সকালে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়। আর সেই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে। এছাড়া আশেপাশে এবং ড্রেনে যেন পানি জমা না থাকে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। জানান, ২-৩ দিনের মধ্যে মোবাইল কোর্ট এবং কার্যক্রম শুরু করবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি। পরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে একটি র্যালি বের করা হয়। পশু হাসপাতালের ভিতরে 2 মাস পরে ডেঙ্গু আসবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনগণকে নিয়ে কার্যক্রম জোরদার করা হবে, প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। সকালে গুলশানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 দিনব্যাপী মশক নিধন কার্যক্রম ও র্যালিতে যোগ দেন তিনি। বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সম্পৃক্ততা আশা করছে সরকার। জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলোকে জনগণকে সম্পৃক্ত করা হবে। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সবাই যদি পরস্পরকে সচেতন করে তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হয়ে যাবে। শুধুমাত্র নিজের জায়গাটুকু যদি আমরা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, শুধু ডেঙ্গু নয়, আমাদের সার্বিক জীবনটি, প্রতিদিনের জীবনটি আমাদের আগের চেয়ে ভালো হয়ে উঠবে। তাই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তাদের পরিকল্পিত নগর উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নীতি তৈরি নয়, শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটাও মূল্যায়ন করা প্রয়োজন। আরও তিনি বলেন, বিভিন্ন সময় যে কাঠামোগত পরিবর্তনগুলো করা হয় সেগুলো পরিকল্পনা মাফিক হতে হবে। পাশাপাশি ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই দেশপ্রেম নিয়ে কাজ করা প্রয়োজন। অনেক প্রকল্প নেওয়া হলে বুড়িগঙ্গা সহ চারপাশের উন্নতি হয় না। আর তিনি এই বিষয়ে আরও বলেন, সব রোগের উৎস দূষিত বুড়িগঙ্গা নদী, আর এইসব নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকারমন্ত্রী। নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিত হবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে, ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। এখানে প্রবলেমস এমন এইগুলো আমাদের প্রশাসক এসছেন, এরপর ইলেকশন তো হবেই, কারণ সিটি কর্পোরেশন ইলেকশন হতে হবে। যারা দায়িত্বে আসবেন তারা এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় যেসব ব্যক্তিদের অবহেলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আর এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থাকার। দুপুরে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। শিশির মনির জানান, পেশাগত অবহেলার কারণে একজন নার্স এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বলেন, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। আরও বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে, একই সাথে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেন তিনি। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ সরকারের চুরি এবং পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের আবেদনের প্রেক্ষিতে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি। ভর্তুকি কমাতে বুধবার সব শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। পরদিনই নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয় সংস্থাটি। এ নিয়ে সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, সরকারের আবেদনের প্রেক্ষিতেই এই মূল্য প্রত্যাহার করা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে বের করে আনা হয়েছে 65% বিদ্যুৎ ব্যবহারকারীকে। একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়লেও বাড়ানো হয়নি
ডিজেলের দাম। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65 ভাগকে আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী, নিচের থেকে 65% কিন্তু, নট উপরতলায় তো সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। মন্ত্রী জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পরেও বিগত সময়ে এ খাতে অনিয়ম, দুর্নীতি ও আমদানি নির্ভরতার কারণে এখনও ভর্তুকি দিতে হচ্ছে 41,000 কোটি টাকা। এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। একটা দুর্নীতিগ্রস্ত দীর্ঘমেয়াদী অপরাধী এবং দুর্নীতি চক্র অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে এটাকে সুস্থ জায়গায় আনতে হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নিম্ন আয়ের মানুষের উপর চাপ পড়বে না। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়বে, ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিদিনই বাড়ছে জীবনযাত্রার ব্যয়, অসহনীয় মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষ। তবে বাজেটের স্বস্তির বার্তা দিতে চান অর্থমন্ত্রী। লক্ষ্য ঠিক করতে চান 7.5% আর এখনকার চেয়ে যা প্রায় 2% কম। কিন্তু কোন কৌশলে বাগে আসবে অর্থনীতির এই সূচক? প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা কর্মসংস্থান বৃদ্ধি করে আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চান দামের পারদ। আর বিশ্লেষকরা মনে করেন সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, তা না হলে সুফল মেলা কঠিন। স্বল্প সময়ের ব্যবধানে 2 দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। পণ্য ও সেবা ব্যয় বৃদ্ধিতে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। কয়েক বছর ধরেই অসহনীয় মূল্যস্ফীতি। সবশেষ তথ্য গেল এপ্রিল মাসে সার্বিক সূচক দাঁড়ায় 9.4%। আগের মাস মার্চের তুলনায় বেশি। মূল্যস্ফীতির এমন ঊর্ধ্বমুখী প্রবণতা কয়েক বছর ধরেই বিদ্যমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর গেল এপ্রিল মাসের প্রক্ষেপণ বলছে, বৈশ্বিক মূল্যস্ফীতি 2026 সালে প্রায় 4.5% হতে পারে। এশিয়ার দেশগুলোতে বছরের মধ্যমেয়াদে মূল্যস্ফীতি হতে পারে 2.6%। মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনিশ্চয়তা। বাজেটকে কেন্দ্র করে বৈশ্বিক ও যুদ্ধকেন্দ্রিক মূল্যস্ফীতির প্রভাব নিরূপণ করেছে অর্থ মন্ত্রণালয়। যুদ্ধ 1 বছর স্থায়ী হলে 2026 সালে বৈশ্বিক মূল্যস্ফীতি হতে পারে প্রায় 3.5%। দক্ষিণ এশীয় অঞ্চলে এবছরে মূল্যস্ফীতি হতে পারে 4.5%। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান প্রেক্ষাপটের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। আগামী বাজেটে ধরা হচ্ছে নিয়ন্ত্রিত লক্ষ্য। সরকারের এই নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল, কিভাবে কমতে পারে পণ্য ও সেবা মূল্য। মূল্যস্ফীতির ক্ষেত্রেও একটা বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা ধার্য করেছি। যে বাজেট আমরা ঘোষণা করতে যাব, সেই বাজেটে কিন্তু পূর্ণ জীবন চক্র ভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলেছি, যাতে করে আর দারিদ্র মানুষের পরিমাণ না বাড়ে। আমরা আশা করি যে এভাবে চললে অর্থনৈতিক ধারাবাহিকভাবে উচ্চ মূল্যস্ফীতির যে মারাত্মক ঋণাত্মক প্রভাব থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করেন, কঠিন পদক্ষেপ না নিলে স্বস্তি দেয়া কঠিন। ইদানিংকালে তো একটা সম্প্রসারণমূলক মন্ত্রী পলিসিও এসছে, যে 60,000 কোটি টাকার যে একটা নতুন ঘোষণা দেয়া হলো। তো সেখানে তো অর্থনীতিতে আপনি টাকা ঢালছেন, সেক্ষেত্রে বিদেশ থেকে যেই মূল্যস্ফীতিটা আমদানি হচ্ছে, সেটা কিন্তু বাজারের ভিতরে এসে আরও চাপের সম্মুখীন হবে। কাজে পলিসির দৃষ্টিকোণ থেকে সম্প্রসারণমূলক অবস্থানে থেকে মূল্যস্ফীতিকে বশে আনা এটা সম্ভব না। বাজেটে অগ্রাধিকার খাতের মধ্যে 3 নম্বরেই স্থান পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কেউ সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, কেউ বা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিবাজ এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, কিন্তু এইসব মামলার নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছেন আবার অভিযুক্তরা। কিন্তু
আপিল করতে পারছে না দুদক, কেননা কমিশনের অনুমোদন ছাড়া আপিল সম্ভব নয়। ফলে দেশ জুড়ে জমে থাকা অসংখ্য নতুন দুর্নীতির অভিযোগের সুরাহা হবে কবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সহকর্মী রাজীব আহমেদের 2 পর্বের রিপোর্টের শেষটি দেখবেন আজ। রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। গেল ফেব্রুয়ারিতে নিম্ন আদালত থেকে খালাস পান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর বিরুদ্ধেও মামলা করেছিল দুদক। এপ্রিলের শেষের দিকে তিনিও বেকসুর খালাস পান নিম্ন আদালত থেকে। অন্যদিকে দেশ জুড়ে দুদক কার্যালয়ে জমা হচ্ছে নতুন নতুন অভিযোগ। যেমন মোহাম্মদপুরের ওয়াজিদুল ইসলাম দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন কর ফাঁকির অভিযোগ নিয়ে, কিন্তু এই অভিযোগের অনুসন্ধান কবে হবে বা আদৌ হবে কিনা এ নিয়ে সংশয় আছে। আমি তো শুধু ড্রপ করে গেলাম, আমি জানি না এটা কবে তারা দেখবে বা এটা ব্যবস্থা নেবে। শুধু আমি না, আরও বেশ কয়েকজন লোক ছিল যে তারা ওই একই হতাশা ফিল করছে যে আমি তো জমা দিয়ে গেলাম, বাট এখানে রেজাল্টটা কবে আসবে বা তারা কবে ব্যবস্থা নেবে তারা জানে না। চেয়ারম্যান দপ্তরে সব কিছু জমা হচ্ছে, এখন নতুন কমিশন আসার পরে এগুলো কার্যক্রম শুরু হবে। এমন নজির কম নয়। গেল 3 মাসে প্রায় নিয়মিতভাবেই দুদকের মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্তরা। কেননা গেল 3 মার্চ পূর্ণাঙ্গ কমিশন পদত্যাগের পর আর নিয়োগ হয়নি সংস্থাটিতে। অথচ এসব মামলায় আপিল কিংবা অভিযোগ আমলে নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে শুধু চেয়ারম্যান, কমিশনাররা। তাদের অনুমোদন ছাড়া অবৈধ টাকা জব্দ বা মামলাসহ আইনগত কার্যক্রম গ্রহণ করা যায় না। যে সমস্ত মামলা রায় হয়ে যাচ্ছে, কোনোটা খালাস হচ্ছে, কোনোটা অপর্যাপ্ত সাজা হচ্ছে, দুদক যদি মনে করে যে সাজা কম হয়ে গেছে তাহলে আপিল করতে পারে সাজা বৃদ্ধির জন্য। আবার যদি খালাস হয়ে যায়, দুদক যদি মনে করে যে না এটা সাজা করাতে হবে আপিল করে, সেটা করতে হবে। তো সেক্ষেত্রে এগুলো আপনার যে কমিশন না থাকে তাহলে এই কাজগুলো সম্ভব না। দুদকের আলোচিত মামলায় অভিযুক্তরা কিংবা 5 আগস্ট পরবর্তী সময়ে দায়েরকৃত মামলার আসামিরা এখন আলামত নষ্টের সুযোগ পাচ্ছে বলে মনে করেন দুদকের আইনজীবী। বিশ্লেষকদের মতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান বজায় রাখতে তদন্ত, বিচার ও আপিল সব পর্যায়ে ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। এই সুযোগে যদি কোনো অভিযুক্তের বা কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি খালাস পেয়ে যায় তাহলে সেটার জন্য দায়টা কিন্তু সরকারকে নিতে হবে। তার কারণ হচ্ছে যে এটি সরকারের অজানা থাকার কথা নয়। আসলে এটা প্রশ্ন উঠবে তাহলে কি উদ্দেশ্যমূলকভাবেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা, যাতে কিছু কিছু দুর্নীতিগ্রস্তকে তাদের দায় মুক্তি দেওয়ার মতো একটা পরিস্থিতি যেন সৃষ্টি হয়। প্রতিরোধক শক্তি যখন থাকে না তখন অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। দুদকের ক্ষেত্রে সেই অবস্থাটাই তৈরি হয়েছে এবং এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। দুদকই যদি অচল অবস্থায় পড়ে থাকে তাহলে আগামীতে আমাদের দুর্নীতির ধারণা সূচক যে কোন জায়গায় নামবে সেটা তো আমরা এখনই আশঙ্কিত দেখছি। তাহলে দ্রুত এখানে আপনার কমিশন নিয়োগ করে এই অচল অবস্থা দূর করা উচিত। জবাবদিহিতা নিশ্চিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করে দুদককে দ্রুত কার্যকর করার তাগিদ বিশ্লেষকদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাম উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পরেই সিলেটে মৃত্যু হলো এখন পর্যন্ত 65 জনের। আর জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 77 জন। মোট চিকিৎসাধীন রয়েছে 215 জন। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 5 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন। মোট চিকিৎসাধীন রয়েছে 59 জন। এছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। দিকে মেহেরপুরে তেঁতুলবাড়ি সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে হাটপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর এই সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজেপিকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিজেপি বাধা দিলে পণ্ড হয়ে যায় পুশিনের চেষ্টা। বর্তমানে তারা শূন্যরেখার ভারতের অংশ অবস্থান করছে। সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয়
আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজেপি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পোষণ করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দেবে, আমার দেশে কেন পাঠাচ্ছে সে? নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টা চালালেও বিজেপির কঠোর নজরদারিতে ব্যর্থ হয়ে ঠেলে দেওয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে 17 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে 19 ঘন্টা পর গতরাতে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। আর একই পরিস্থিতি লালমনিরহাট সীমান্তের 4টি পয়েন্টের গতকাল 33 জনকে পুশিনের চেষ্টা চালালেও বিজেপির বাধায় তা পণ্ড হয়। পরে রাতে তাদের আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এদিকে গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে খুমি সম্প্রদায়ের 47 জন। বিষয়টি নিশ্চিত করেছে আবার বিজিবি 38 বলিপাড়া ইউনিয়ন। বিজিবি জানায় আরাকান আর্মির নিপীড়ন থেকে রেহাই পেতে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। খবর পেয়ে রেমাক্রির খুমিপাড়া থেকে তাদের হেফাজতে নেয় বিজিবি। তাদের ফেরত পাঠানোর কার্যক্রম রয়েছে চলমান। পঞ্চগড়ে আছেন সহকর্মী রনি মিয়াজি, সরাসরি তার কাছে যুক্ত হচ্ছে। রনি, গতকাল যাদের পুশিনের চেষ্টা চালানো হলো তাদের কি ফিরতে কোনো সমস্যা হচ্ছে কিনা, অর্থাৎ বিএসএফ ফিরিয়ে নিয়েছে কিনা, আর বিজেপির তৎপরতা এখন এই মুহূর্তে আসলে কেমন দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী এলাকায়? জি অনেক, বর্তমান আমরা সেই সীমান্তে রয়েছে। এই সীমান্তে কিন্তু বিজেপি কঠোরভাবে কিন্তু নজরদারি এবং তাদের যে তদারকি এবং সেটি কিন্তু জোরদার করেছে। মিনিট 10 বিজিবি এবং বিএসএফ এর যে অধিনায়ক রয়েছে, অধিনায়ক পর্যায়ে এখানে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে কিন্তু বিজেপি কড়া প্রতিবাদ জানিয়েছে এই ঘটনায় এবং বিজেপি স্পষ্টভাবে বলে দিয়েছে তারা কোনোভাবেই এই বিএসএফ এখন পর্যন্ত তারা জানিয়েছে যে তারা অস্বীকৃতি জানাচ্ছে। তবে এখানে বিজেপির পক্ষ থেকে আমাদের যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে যেহেতু পুশিনের চেষ্টা তারা করেছে, এখনো ভারতের শূন্য রেখায় 10 জন রয়েছে, সেক্ষেত্রে কোনোভাবেই বাংলাদেশে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা বিজেপি স্থানীয় মানুষদেরও দেখেছি তারা কিন্তু এই সীমান্ত এলাকায় বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখনই পতাকা বৈঠক হয় তখনই কিন্তু এখানে যারা স্থানীয় মানুষ রয়েছে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছিল এবং বিজিবি বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে যে পতাকা বৈঠক সেটি কিন্তু গতকালকে 2 বার হয়েছে এবং আজকে হয়েছে একবার, মোট 3 বার হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এখানে যে 10 জন যে অবস্থান করছে 10 জন কিন্তু সীমান্ত রেখা একেবারে ভারতীয় মানুষের যে কৃষি আইন সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন যে তারা প্রায় 32 ঘন্টা থেকে এখানে অবস্থান করছে, তারা তেমন ভারী খাবার খেতে পারেননি এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে তারা এখানে অবস্থান করেছে, তারা ওইটার সমাধান চান। তো বিজিবির পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে, সীমান্ত এলাকায় কিন্তু তারা টহল জোরদার করেছে এবং তারা কোনোভাবেই পুশিন মেনে নেবে না। পুশিনের যে বিষয়টি সেটি কিন্তু তারা কঠোরভাবে দেখছে এবং স্থানীয়রা কিন্তু। তবে আমরা দেখছি যে পঞ্চগড়ের যে বড়বাড়ি সীমান্ত, এই সীমান্তে যারা এখানে পুশিনের যাদের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু ঠিক আমার পিছনে অবস্থান করছে, তারাও সমাধান চাচ্ছে এবং তারা কিন্তু কৃষির ক্ষেতের একটি আইলের মধ্যে, পানির মধ্যে তারা জীবনযাপন করছে। ফলে আমরা স্থানীয় এবং মানবাধিকার কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এইটা বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মানবতা লঙ্ঘন করেছে, অনেক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মানবতার জীবনযাপন করছেন সেখানকার মানুষ। সবটাই জানছিলাম আপনার মাধ্যমে রনি মিয়াজি, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে। দর্শক, অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর উপরে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকালে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়। রাত থেকেই যমুনা সেতুর টোল প্লাজা হতে এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার অংশে ছিল তীব্র যানজট, আর এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রী আর চালকরা। হাইওয়ে পুলিশ জানায় বৃষ্টি যানবাহনের চাপের পাশাপাশি সেতুর ওপর এবং সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যায়, আর এতে যানজটের সৃষ্টিও হয়। সকালে বিকল গাড়িগুলো সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাবচার। সকালে র্যাবচার ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। বলেন, গ্রেফতারকৃতরা বিদেশে লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত, মানব পাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত, আর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান রয়েছে অব্যাহত। মামলার বাদী ও ভুক্তভোগী জানালেন, প্রথমে ইতালি পাঠানোর কথা বলে 5 লাখ টাকা নেয়, ইতালি ব্যর্থ হলে জার্মানির কথা বলে আরও 10 লাখ টাকা হাতিয়ে নেয়। 3 জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেফতার করি। আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। জীবনের কর্মক্ষম পুরো সময়টাই এই শহরকে দিলেও মৃত্যুর পর মাত্র 3.5 হাত জায়গা মেলে না ঢাকার এই শহরে, যে শহরের মাটিতে মিশে আছে ঘাম, সংগ্রামী শ্রমের গল্প। আর এই জীবন প্রদীপ নিভে গেলেই তা অপরিচিত এক নগরী, এক টুকরো মাটিও অনেকের নাগালের বাইরে। বাধ্য হয়ে আবারও ফিরতে হয় গ্রামে। রাজধানী ঢাকার কবরস্থানের খবর জানাচ্ছেন তাজনুর ইসলাম। অসুস্থ হলে বেশিরভাগ মানুষের ঠিকানা নগরীর এই হাসপাতাল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আশায় থাকেন সবাই, কিন্তু কারো কারো আর ফেরা হয় না। অবস্থা এমন, প্রতি ঘন্টায় কেউ না কেউ সামিল হন শেষ যাত্রায়। মৃত্যুর পর সমাহিত করা নিয়ে আরেক সংগ্রামে স্বজনরা। ইট পাথরের এই শহরে দাফনের কাজটি মোটেই সহজ নয়। কবরস্থান অফিসে যোগাযোগ, নাম নিবন্ধন, ফি জমা, সব মিলিয়ে শোকের মধ্যেই শুরু আরেক সংগ্রাম। আকার আয়তনে রাজধানীর পরিধি বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না কবরস্থান। তাই ঢাকার আলো বাতাসে বেড়ে উঠলেও মৃত্যুর পর শেষ আশ্রয় সেই গ্রামেই। গ্রামের বাড়ি হইলে নিজের পৈতৃক সম্পত্তি থাকে, বাপের পাশে, দাদার পাশে, এইভাবে দেয়, কিন্তু ঢাকার মতো তো আসলে এটা না। নির্দিষ্ট ফি দিয়ে কবরস্থ করা গেলেও সেই কবর সংরক্ষণ করা আরও কঠিন। ঢাকা উত্তরে বনানী কবরস্থানে 25 বছরের জন্য কবর সংরক্ষণে গুনতে হচ্ছে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। অন্য এলাকাগুলোতেও সেই খরচ 1 থেকে 1.5 কোটি টাকার কম নয়। আর দক্ষিণ সিটিতে 10 থেকে 20 বছরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 5 থেকে 15 লাখ টাকা। জায়গার অভাবে সিটি কর্পোরেশনও অনুৎসাহিত করছে কবর সংরক্ষণে। খিলগাঁয়ে যে আমাদের কবরস্থান আছে সেটার পেছনে আমাদের সরকারি একটা মানে পুকুর আছে, বড় বেশ পুকুর। তো ওইটা আমরা সরকারের কাছে অলরেডি সেই জায়গাটা চেয়েছি। সরকার সেই জায়গাটা আমাদেরকে দিলে সেখানে আমরা ওই কবরস্থানটাকে এক্সপান্ড করব। এত কিছুর পরেও নগরের কবরস্থানগুলোই শেষ ঠিকানা হয় বহু মানুষের। কবরগুলো আলাদা আলাদা অনুভূতির সাক্ষী। আমার মারে দিছি এই কবরস্থান, আমার বাপেরও দেওয়া হয়েছে ওই সাইডে, আমার বোনকেও দিছি, আর আমার বাগনিরও দিছি এই কবরস্থানে। তবে মার কবর দেওয়ার পর থেকে একটু মারা দেওয়ার পর থেকে একটু বেশি আসা যাওয়া হইতেছে। একটা মানুষ যখন তার নিজের অ্যাকচুয়াল ঠিকানা, চিরজীবনের ঠিকানার কাছে আসে, ইট রিমাইন্ডস যে পৃথিবীটা আসলে কিছুই না, সব কিছুর বলে হচ্ছে আপনার কর্ম। 2004 থেকে আমি প্রতিদিন আজিমপুর আসি। আজিমপুরের যখন আমি আসি তখন এরকম আর কি কিছুটা পাকা কিছুটা মাটির রাস্তা ছিল, এখন আস্তে আস্তে অনেক উন্নত হয়েছে। আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন কবির হোসেনের মমতাময়ী মা। প্রায়ই কবরের পাশে দাঁড়িয়ে এখনো মায়ের উপস্থিতি অনুভব করেন তিনি। আমার কাছে মনে হয় না যে আমার মা মারা গেছে বা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি আপনার সাথে কথা বলছি, এখনও আমার মনে হচ্ছে যে আমি আমার মায়ের ছবি দেখছি, মানে আমার মায়ের চেহারাটা আমার ভাসছে। ঠিক আছে, মানে আমার সারাক্ষণই আমার মা আমার পাশাপাশিই আছে। সবাই যদি সংরক্ষণ করতে চায় তাহলে সাধারণ লোকজনের দাফন কোথায় হবে, এইটাই চিন্তা করে সরকার আপাতত দিতেছে না। কবরস্থানের অফিস বলছে গত 1 বছরে নতুন করে কাউকেই কবর সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি। একটা কবর সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যেই ভেঙে ফেলা হয় কিংবা সেখানে নতুন কবর দেওয়া হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের কবর শনাক্ত করার উপায় কি? সে উপায়টিও বলে দেওয়া হয়েছে। কবরস্থানের প্রত্যেকটি সারির আলাদা আলাদা নম্বর রয়েছে। কবরস্থান অফিস বলছে সেই নম্বর দিয়েই শনাক্ত করা যাবে অতীতে দেওয়া কবর। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরে জনসংখ্যার অনুপাতে কবরস্থানের জায়গা রাখার কথা থাকলেও সেই প্রস্তুতি নেই ঢাকার।
ফলে সংকুচিত হচ্ছে মৃত্যুর পরের আশ্রয়ও। সরকার মূল্যবান জমি যদি টাকা দিয়ে কিনতে, সরকার টাকা দিয়ে কিনবে, কিন্তু মানুষকে তার অধিকার দিতে হবে। সেই জন্য মৃত্যুর পরেও তার প্রিয়জনের কাছে অন্তত কাছাকাছি কবরস্থানে গিয়ে যেতে পারে, সেখানে তার জন্য একটু দোয়া করতে পারে, এবং এটা মানুষকে কিন্তু বেঁচে থাকতে শক্তি দেয়। উন্নয়ন মানেই কিন্তু ইট পাথর না। আপনি যে আপনার প্রিয়জনের কবরস্থানে দাঁড়িয়ে দুদণ্ড প্রার্থনা করছেন, সেটাও কিন্তু উন্নয়নের একটা বড় ইন্ডিকেটর। সে আপনাকে আত্মিকভাবে, নাগরিকভাবে আপনাকে কিন্তু আরও শক্তিশালী করবে। এই শহরে কেউ কেউ সারা জীবন থাকেন ভাড়া বাড়িতে, মৃত্যুর পরও নিজের বলে কোনো জায়গা থাকে না। ঢাকায় এখন মৃত্যু মানে শুধু প্রিয়জনকে হারানো নয়, শেষ আশ্রয়ের জন্যও এক কঠিন লড়াই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিকেজের সমস্যা ঘিরে ছড়িয়েছিল ব্যাপক আতঙ্ক। বাধ্য হয়ে নভোচারীদের জরুরি নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে নাসা। আর জরুরি মহাকাশযানে আশ্রয় নেন 5 নভোচারী, নিয়েছিলেন পৃথিবীতে ফেরার প্রস্তুতিও। তবে শেষ পর্যন্ত উপস্থিত নভোচারীদের চেষ্টায় হয় তার সমাধান। আপাতত ঝুঁকিমুক্ত হলেও আইএসএসে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে মহাকাশ বিশেষজ্ঞরা। পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরত্ব, যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রযুক্তির ওপর নির্ভরশীল। শুক্রবারও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিত কার্যক্রমে যুক্ত ছিলেন নভোচারীরা। হঠাৎ তৈরি হয় বিভ্রাট। সমস্যার কেন্দ্রবিন্দু ছিল স্টেশনের রাশিয়ান সার্ভিস মডিউল এবং একটি কার্গোযানকে সংযুক্ত করা পিআরকে ট্রান্সফার টানেল। সেখানে কয়েক বছর ধরে চলা বায়ু লিকেজ সম্প্রতি বেড়ে যায় আরও, যা তৈরি করে বড় ধরনের ঝুঁকি। রাশিয়ার অংশে জেজদা মডিউলে লিকেজ বেশ কিছুদিন ধরে হচ্ছে, কিন্তু সম্প্রতি পরিস্থিতি খারাপ হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া, কারণ এই স্টেশনের যন্ত্রপাতি প্রায় 30 বছরের পুরনো। এমন পরিস্থিতিতে স্টেশনে থাকা 7 ক্রুর মধ্যে 5 জনকে ডক করা ড্রাগন ক্যাপসুল ফ্রিডম মহাকাশযানে আশ্রয় নিতে বলা হয়, যেটি মূলত লাইফ বোটের মতো কাজ করে। তাদের স্পেস স্যুট পরার নির্দেশও দেয় নাসা, যাতে প্রয়োজনে স্টেশন ছেড়ে পৃথিবীতে ফেরত আসা যায়। পরিস্থিতি সামাল দিতে মেরামত কাজ শুরু করেন স্টেশন কমান্ডার সের্গেই কুদসাভেরাচকভ ও ফ্লাইট ইঞ্জিনিয়ার সের্গেই মিকায়েভ। তবে মেরামতের কৌশল নিয়েও মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত নিরাপদেই ত্রুটি সারিয়ে তোলা সম্ভব হয়। ক্যাপসুলে আশ্রয় নেওয়া নভোচারীদের আবার স্টেশনে ফিরতে বলে নাসা। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ স্টেশনে ছোটখাটো বায়ু লিকেজ অস্বাভাবিক নয়, তবে প্রতিদিন চাপ কমার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে উপেক্ষার সুযোগ থাকে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ওই অংশটিতে ফাটলজনিত লিকেজের সমস্যা প্রায় 6 বছর ধরেই। আপাতত নিরাপদ হলেও দীর্ঘমেয়াদে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। 1998 সাল থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, জাপান এবং ইউরোপের 11টি দেশের যৌথ পরিচালনায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যার অনেক অংশই এখন প্রায় 3 দশকের পুরনো। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর। টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শনিবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ, আর সেই লক্ষ্যে দলের পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান হেড কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা চাকমাকে দলের অংশ বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানতে নারাজ এই ইংলিশম্যান। এদিকে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা মাথায় নিয়ে সেরাটা দিতে মাঠে নামার কথা জানান অধিনায়ক মানিয়া মান্ডা। আর ভারতের গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে বাকি আর মাত্র একটি ম্যাচ। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের মহরণের আগে ট্রফি উন্মোচন ও ফটো সেশনে অংশ নেন ভারত ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। দুই দল পরস্পরকে সমীহ করলেও শিরোপায় চোখ থাকছে দুই পক্ষেরই। টানা তৃতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে হাইল্যান্ড ডিফেন্সই সেরা পছন্দ কোচ পিটার বাটলারের। লম্বা সময় ধরে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পেনাল্টি শুটআউটেও বাড়তি নজর দেন তিনি। ঋতুপর্ণা চাকমাকে দলের অন্যতম খেলোয়াড় বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় বলছেন বাটলার। আর ভারতের বিপক্ষে মনস্তাত্ত্বিক চাপ সামলে ট্রফি নিয়ে বাড়ি ফেরার কথা জানান মারিয়া মান্ডা। ঋতুপর্ণা আমার কাছে অন্য খেলোয়াড়দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি সুপারস্টার সংস্কৃতিতে বিশ্বাসী নই। এখানে আলাদাভাবে তারকা হিসেবে কাউকে দেখার সুযোগ নেই। তবে ঋতুপর্ণা নিঃসন্দেহে দলেরই একজন অংশ।
তো আসলে মেন্টালি আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি, কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, তো আমরা আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবো। আর আদার্স বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা ফোকাস দিচ্ছি না। এবারের আসরে বাংলাদেশ দলের মেডিকেল রুম নিয়ে জটিলতা সহ নানা ইস্যুতে অসন্তুষ্ট ছিল টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ট্রেনিংয়ের সময় হঠাৎ করে এক বহিরাগত মাঠে ঢুকে ভিডিও করার কাণ্ডে অবাক হন কোচ বাটলার। ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা মোটেও উচিত নয়। এটা আয়োজকদের জন্যও শেখার বিষয়। একজন মানুষ সরাসরি মাঠের ভেতরে এসে ভিডিও করা শুরু করলো, যা বিপজ্জনকও হতে পারত। ঘরের মাঠে আবারও সাফের হারানো মুকুট ফিরে পেতে মরিয়া ভারত। স্বাভাবিক খেলা খেলতে পারলে নিজেদের ঘরে শিরোপা রেখে দিতে আত্মবিশ্বাসী স্বাগতিক কোচ ও অধিনায়ক। গ্রুপ পর্বের ফলাফল নিয়ে ভাবছি না। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, আশা করি তাদের সাথে ফাইনালের লড়াইটা বেশ জমবে। বাংলাদেশ তারুণ্য নির্ভর দল, যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। তবে আমাদের দলটাও বেশ ভারসাম্যপূর্ণ, তাদের প্রতি আস্থা রয়েছে আমার। নারী সাফের সবশেষ 7 আসরের মধ্যে 5 বার ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছে 2 বার। এখন দেখার বিষয় এবারে শেষ হাসি ফুটে কার মুখে। টানা তৃতীয়বারের মতো সাফ শ্রেষ্ঠত্ব নিজেদের ঘরে তুলে নিতে মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে পাওয়া জয়কে শিলু আজমের মাকে উৎসর্গ করলেও এবার তার জন্যই আরও একটি শিরোপা নিজেদের ঘরে নিয়ে যেতে চায় বাংলার এই দামাল মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, বাম্বুলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম, ভারত। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্সে খুবই খুশি নতুন কোচ টমাস টুলি। বিশেষ করে মাঠে হাজার হাজার প্রবাসী বাংলাদেশের উপস্থিতি মন ছুঁয়ে গেছে পুরো দলের, জানিয়েছেন এই মার্কেটে। তবে জয় পেলেও ফার্স্ট টাচ সহজেই বলের নিয়ন্ত্রণ হারানোর মতো বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে টমাস টুলির। ফিফা র্যাঙ্কিংয়ের সবার নিচে 211তে সান মারিনো। এই দলের বিপক্ষে 181 নম্বরে থাকা বাংলাদেশের 2-1 গোলের জয় আবার এমন কি? যারা ফুটবলের সেভাবে খোঁজ খবর রাখেন না এমন প্রশ্ন করাটা অমূলক নয়। তবে উয়েফার শক্তিশালী দেশের ভিড়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়াটা যে কতটা কঠিন সেটা বুঝতেও বেগ পাবার কথা নয়। তাই তো সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়টাকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই, যার ফলে ম্যাচ শেষে স্টেডিয়ামের দর্শক, ফুটবল এক্সপার্ট থেকে শুরু করে সবাই খুশি জামাল হামজাদের জয়ে, যে তালিকায় আছেন নতুন কোচ টমাস টুলিও। প্রথমার্ধের 10-15 মিনিট পর আমরা গুছিয়ে ফুটবল খেলতে শুরু করি, কিছুটা গতি ব্যবহার করি এবং সুযোগও তৈরি করি। সব মিলিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো ফুটবল খেলেছি। তবে আবারও বলছি, ইউরোপের মাটিতে এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। সান মারিনো মোটেও দুর্বল দল নয়, তারা ফিজিক্যালি খুবই শক্তিশালী। সত্যি বলছি, ড্র করলেও খুশি থাকতাম আমি। জয় পেয়েছি, খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। তবে এটাও সত্যি, বাংলাদেশ দলের বেশ কিছু ভুলও হয়েছে এই ম্যাচে লাল সবুজরা অন্তত 3 থেকে 4টি গোল দিতে পারত, কিন্তু পুরনো সেই ফিনিশিং ব্যর্থতা আবারও চোখে পড়েছে। গোলপোস্টে মিতুল মার্মা ভালো কিছু সেভ করলেও যথারীতি করেছেন কিছু ব্ল্যান্ডারও। উন্নতির প্রয়োজন স্পষ্ট। ভুলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য ম্যাচটি আবারও দেখতে হবে। গোল করার জন্য আমাদের অনেক বেশি সুযোগের প্রয়োজন হয়। আমাদের ফার্স্ট টাচ মাঝে মাঝে ঠিকঠাক হয় না। তাই আমি দলের সাথে অনুশীলনের পাসিং এবং রিসিভিং নিখুঁত করার উপর জোর দিচ্ছি। রক্ষণভাগ থেকে বল নিয়ে উপরে ওঠার সময় আমরা সহজেই অনেকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, যা কোনোভাবেই কাম্য নয়। তবে সবকিছু ছাপিয়ে সান মারিনোতে বাংলাদেশের দর্শক উপস্থিতি অবাক করেছে সবাইকে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রবাসী ছিলেন মাঠে। মনে হচ্ছিল সান মারিনোতে নয়, ঢাকার কোনো স্টেডিয়ামে খেলছে হামজা জামালরা। আমি সবসময় বলি এবং বিশ্বাস করি যে বাংলাদেশের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে এবং তারা প্রত্যেকেই ফুটবল বোঝে। তারা যেন এক একজন কোচ। ম্যাচের আগেও আমরা এটি নিয়ে কথা বলেছিলাম যে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 4000 মানুষ শুধু আমাদের খেলা দেখতে এখানে এসেছেন। চলো আমরা তাদের মুখে হাসি ফোটাই, তাদের জন্য কঠোর পরিশ্রম করি, একটি জয়ের আনন্দ নিয়ে যেন তারা বাড়ি ফিরতে পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে ব্রাজিল।
রোববার ভোর 4টায় মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। তবে ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন নেইমার, নিশ্চিত করেছেন কোচ কার্লো অ্যানচেলত্তি। আর গত 17 মে করিতিবার বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার, আর এই ঘটনার পরদিন নেইমারকে নিয়ে বিশ্বকাপের ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হয়। ডান পায়ের কাফ মাসলে চোট পান এই ফরওয়ার্ড, তবে স্বস্তির খবর দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন। আপাতত মিশর ম্যাচ নেইমারকে ছাড়াই পরিকল্পনা করছে ব্রাজিল। জয় ছাপিয়ে 22 জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ডন কার্লো। আমার মনে হয় তার পরিস্থিতি এখন একদম পরিষ্কার। সে একা একাই দারুণভাবে কাজ করছে নিজের ইনজুরি থেকে সুস্থ হওয়ার জন্য। সপ্তাহ শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে। তারপর যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আগামী সপ্তাহে দলের সাথে অনুশীলন করতে পারবে নেইমার। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে কাল হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে এই ম্যাচ। আর ম্যাচের আগে আলোচনায় লিওনেল মেসি আর এমি মার্টিনেজের ইনজুরি। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার সময় পেশির ক্লান্তি আর বাম হ্যামস্ট্রিং এর টানে ভুগছিলেন মেসি। শুক্রবার স্কেলোনি নিশ্চিত করেন দলের সাথে মেসি অনুশীলনের অংশ নিলেও শতভাগ ইন্টেন্সিটিতে ট্রেনিং করছেন না তিনি। আর হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের শুরুতে না হলেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন মেসি। আর এছাড়াও হাতের ইনজুরিতে এমি মার্টিনেজও মিস করতে পারেন এই ম্যাচ। হন্ডুরাস ম্যাচের পর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর 17 জুন গ্রুপ জিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। লিও ভালো আছে, সে ইতিমধ্যেই দলের সাথে অনুশীলনের কিছু অংশে অংশ নিয়েছে। সে এখন আর একা একা অনুশীলন করছে না। তার বেশ ভালো উন্নতি হচ্ছে। আশা করি প্রস্তুতি ম্যাচগুলোতে সে খেলতে পারবে। সে এখন অনেক ভালো আছে, যা আমাদের বাড়তি স্বস্তি যোগাচ্ছে। দুপুরের বাংলাদেশে প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টি। সে পর্যন্ত সাথে থাকুন।